নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বুধবার সকালে মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। আবার বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ জুনিয়র ডাক্তারদের। বুধবার সকালে মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের দাবির কয়েকটি জায়গা এখনো সমাধান হয়নি। দাবির সমাধানের আশাতেই ইমেল করেছেন আন্দোলনকারীরা। আবার বৈঠকে বসার ইচ্ছা প্রকাশও করেছেন তারা। যদিও সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে তেমন কথা ইমেলে জানাননি আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে সদর্থক উত্তর পাওয়ার আশায় জুনিয়র ডাক্তাররা। এতদিন তারা যে 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থান করছেন, তার মধ্যে 4 নম্বর এবং 5 নম্বর দাবি এখনো মেটেনি। সেই দাবি নিয়েই বুধবারই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুধু মুখ্য সচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্কফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে ধর্ণা বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনো স্পষ্ট বার্তা দেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাদের কথায় আমাদের ইমেল নিয়ে সরকারের তরফে কি উত্তর আসে তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ। তবে এখনই কর্মবিরতি উঠছে না, তা এক প্রকার স্পষ্ট। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল রাজ্যের হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। সেই সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় জুনিয়র ডাক্তাররা জানিয়েছিল সরকারকে। বুধবারের ইমেলে যে দাবিগুলির উপর জোর দেওয়া হয়েছে তা হল রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ করা এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। কর্মবিরতি তুলতে নারাজ এখনই জুনিয়র ডাক্তাররা। দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। মঙ্গলবার এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে তারা জানিয়ে দেন, চতুর্থ ও পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে তাদের যে দাবি ছিল তা নিয়ে ফের আলোচনায় বসতে চান। রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। বুধবার সকালে মুখ্য সচিবকে ইমেল করে বৈঠকে বসতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টির পরিমাণ কমলেও এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তার মধ্যে এই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। মঙ্গলবারের পর বুধবার সকালেই মাইথন ও পাঞ্চের 2 জলাধার থেকেই জল ছাড়া হয়েছে। নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। কিন্তু মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও এখনো পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। মঙ্গলবারের পর বুধবার সকালে মাইথন ও পাঞ্চের 2 জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চের থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে মাইথন থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হলো মাইথন থেকে। মঙ্গলবার এখান থেকে জল ছাড়া হয়েছিল 1,60,000 কিউসেক। অন্যদিকে পাঞ্চের থেকে জল ছাড়া হয়েছে 1,30,000 কিউসেক, যা মঙ্গলবারের তুলনায় 40,000 কিউসেক বেশি। অর্থাৎ দামোদর নদ বেয়ে 1,70,000 কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। মঙ্গলবার মাইথন এবং পাঞ্চেত এই 2 জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই 2টি জলাধার থেকেই জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছয় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বুধবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ডিভিসি থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ। সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তবে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে। শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি চলছে। সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে ডিভিসির তরফে। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবারই তিনি মন্ত্রী এবং দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়েছেন কেজরিওয়াল। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশী। 4 দিনের নাটকীয় টানাপোড়েনে ইতি। দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার কাছে গিয়ে ইস্তফাপত্র তুলে দিয়েছেন কেজরিওয়াল। একই সঙ্গে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতীশীকে নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। শীঘ্রই শপথ নেবেন তিনি। মঙ্গলবার কেজরিওয়াল অতীশী এবং মনীষ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান। সেখানেই নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করেন। একই সঙ্গে অতসীও নতুন সরকার গঠনের দাবি জানান। আপের বিধায়ক দলের বৈঠকে অতসীকে নেত্রী হিসেবে বেছে নেওয়া হয়। তার নাম প্রস্তাব করেন কেজরিওয়াল নিজেই। আগামী 26 এবং 27 সেপ্টেম্বর দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন শপথ নেবেন। তবে মুখ্যমন্ত্রী পদে অতসীর মেয়াদ বেশি দিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল নিজে অবশ্য নভেম্বরেই দিল্লিতে ভোট চান। আপ পুনরায় নির্বাচিত হলে যে কেজরিওয়ালই ফের কুর্সিতে বসবেন সেটা দলের তরফেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতসী নিজেও দিল্লিবাসীর কাছে কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী করার আর্জি জানিয়েছেন। सुप्रीम कोर्ट ने न सिर्फ अरविंद केजरीवाल जी को बरी किया बल्कि बहुत तीखी टिप्पणी करी केंद्र सरकार की एजेंसीज पर कि केंद्र सरकार की एजेंसीज पिंजरे में बंद एक तोते की तरह हैं और अरविंद केजरीवाल जी की गिरफ्तारी गलत थी, एक दुर्भावना के तहत की गई थी। अगर कोई भी और नेता होता, कोई भी और मुख्यमंत्री होता तो वो तुरंत जाके मुख्यमंत्री की कुर्सी पर बैठ गया। लेकिन अरविंद केजरीवाल जी ने जो फैसला लिया शायद ही इस देश के इतिहास में, मैं कहूंगी इस दुनिया के लोकतांत्रिक इतिहास में किसी नेता ने लिया होगा। उन्होंने कहा कि मेरे लिए सिर्फ सुप्रीम कोर्ट का फैसला काफी नहीं है, मुझे दिल्ली की जनता का फैसला चाहिए। मैं दिल्ली की जनता की अदालत में जाऊंगा और अगर दिल्ली की जनता कहेगी कि अरविंद केजरीवाल ईमानदार है तो मैं तभी मुख्यमंत्री की कुर्सी पे बैठूंगा। और आज इसी तहत अरविंद केजरीवाल जी ने अपना इस्तीफा दिया है। ये आम आदमी पार्टी के लिए, हमारे पूरे विधायक दल के लिए, दिल्ली के लोगों के लिए एक दुख का क्षण है। पूरी दिल्ली में लोग अरविंद केजरीवाल जी के इस्तीफे से दुखी हैं, लेकिन साथ ही दिल्ली के लोग इस बात का प्रण ले रहे हैं कि आने वाले चुनाव में वो अरविंद केजरीवाल जी को फिर से मुख्यमंत्री बनाना चाहते हैं, क्योंकि उन्हें पता है अगर अरविंद केजरीवाल जैसा ईमानदार मुख्यमंत्री नहीं होगा तो दिल्ली में बिजली फ्री नहीं मिलेगी। अगर अरविंद केजरीवाल जैसा मुख्यमंत्री नहीं होगा तो सरकारी स्कूल नहीं अच्छे होंगे। अगर अरविंद केजरीवाल जैसा मुख्यमंत्री नहीं होगा तो मोहल्ला क्लिनिक बंद हो जाएंगे। अगर अरविंद केजरीवाल जैसा मुख्यमंत्री नहीं होगा तो महिलाओं को फ्री बस यात्रा नहीं मिलेगी। और इसीलिए आम आदमी पार्टी के सारे विधायक, दिल्ली के 2 करोड़ लोग इस मुहिम में जुट गए हैं कि आने वाले चुनाव में अरविंद केजरीवाल जी को मुख्यमंत्री बनाना है। অতসী এই মুহূর্তে দিল্লির শিক্ষা এবং পূর্ত দপ্তরের মন্ত্রী। এরপর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন তিনি। রাজনীতিবিদ হিসেবে অতসীর কেরিয়ার খুব বেশি দিনের না হলেও দক্ষতায় তিনি বেশ উজ্জ্বল ছাপ রেখেছেন। আপ গঠনের সময় থেকে কেজরির কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তিনি। গত বছর আবগারি মামলায় দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর অতসীকে মন্ত্রিসভায় আনেন কেজরিওয়াল। দেওয়া হয় শিক্ষা দপ্তরের দায়িত্ব। চলতি বছর মুখ্যমন্ত্রীর জেল যাত্রার পর দল এবং প্রশাসনে অতসীর দায়িত্ব বাড়ানো হয়। কেজরিওয়ালের অনুপস্থিতিতে তিনি প্রায় প্রশাসন সামলেছেন। সেসবের পুরস্কার হিসেবে তাকে আপাতত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। হাই নিউজ নেটওয়ার্ক। 10 বছর পর ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে। 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার হচ্ছে বিধানসভা নির্বাচন। 3টি দফায় ভোট গ্রহণ হবে 1 অক্টোবর পর্যন্ত। বিধানসভা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের মেজাজ। 370 ধারা অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। 3টি দফায় ভোট গ্রহণ হবে 1 অক্টোবর পর্যন্ত।
বুধবার প্রথম দফার ভোট। 8ই অক্টোবর ফল ঘোষণা। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই বুথমুখী হতে দেখা গেল উপত্যকার মানুষদের। पहले तो मैं इलेक्शन कमीशन ऑफ इंडिया को अपने दिल की उम्मीद गहराई से मुबारकबाद देता हूं कि उन्होंने 10 साल के अरसे के बाद यहां हमारी यूटी में इलेक्शन प्रोसेस का आगाज किया और खुदा के फजल करम से आज वो दिन आ गया और आज पोलिंग हो रही है। अपील क्या करेंगे आप वोटर? हाँ, मेरी अपील है वोटर से कि सारे वोटरान हजरात से कि ये उनका बेसिक हक है, ये उनका राइट है वोट डालना, क्योंकि यहाँ पे डेमोक्रेसी है। हमारे हिंदुस्तान की डेमोक्रेसी सारे वर्ल्ड में तो मशहूर है, तो इनका हक बनता है वोट डालना। वो अपना वोट उस कैंडिडेट को दे दे जो उनके मसाइल और उनके रोजगार के मसाइल, बाकी डेवलपमेंट्स और बाकी चीजें सब मद्देनजर रखकर अपना वोट डालें। শেষবার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে। তখন অবশ্য উপত্যকা ছিল পূর্ণ রাজ্য, কিন্তু 2019 সালের অগাস্টে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর থেকেই এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। অবশেষে সেখানে বিধানসভা নির্বাচন। বিগত 10 বছরে অনেক কিছুই পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। উল্লেখ্য, বুধবার 24 আসনে ভোট গ্রহণ। এর মধ্যে জম্মুতে 8টি এবং কাশ্মীরে 16 আসন রয়েছে। ভাগ্য নির্ধারণ হবে 219 জন প্রার্থীর। 3276টি বুথে ভোট দিচ্ছেন 23 লক্ষ ভোটার। এর মধ্যে কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা 35,000। প্রসঙ্গত, জম্মু কাশ্মীর বিধানসভায় মোট আসন 144টি, যার মধ্যে 24টি পাক অধিকৃত জম্মু কাশ্মীরে। এই 24টি আসন সংরক্ষিত থাকায় লড়াই হবে 90টি আসনে, যা 43টি জম্মুতে, কাশ্মীরে 47টি। আপাতত 1 দশক পর বিধানসভা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের মেজাজ। হাই নিউজ নেটওয়ার্ক। বড় পর্দায় ফিরছে পুরনো ছবি। শুক্রবার মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি মহানগর। পুরনো শহর কলকাতার আসলে কোথাও গিয়ে যেন সত্যজিতের সেই মহানগর এখনো জীবন্ত। তিলোত্তমার অলিগলিতে সেই ছবি ফিরছে বড় পর্দায়। বড় পর্দায় ফিরে আসছে পুরনো ছবির মজা। যে সময় ঝকঝকে মাল্টিপ্লেক্স ছিল না ডিজিটাল ডলবি সাউন্ড। কিন্তু যে ছবি ভারতীয় চলচ্চিত্রের সম্পদ, সেই ছবি যদি ফের বড় পর্দায় মুক্তি পায়, হ্যাঁ, এমনটাই হতে চলেছে। শুক্রবার ফের মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি মহানগর। প্রায় 61 বছর ফের শহর কলকাতা দেখবে মহানগরের গল্প। সত্যজিৎ রায়ের মহানগর মুক্তি পেয়েছিল 1963 সালে। এখন চলছে 2024। মাঝে কেটেছে বহু বছর। বদল এসেছে সিনেমা জগতেও। শহর বদলেছে, শহরের মানুষ বদলেছে, কিন্তু কোথাও গিয়ে যেন সত্যজিতের সেই মহানগর এখনো জীবন্ত তিলোত্তমার অলিগলিতে। সত্যজিৎ রায় সেই কলকাতার নস্টালজিয়াকে এই প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতেই ফের এই ছবির মুক্তির ভাবনা। ছবিটি মুক্তি পাচ্ছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় একটি প্রেক্ষাগৃহে। সিনেমা হলের কর্ণধারের কথায় নতুন প্রজন্মের কাছে এই কালজয়ী সৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ। পুজোয় মুক্তি পাবে দেব অভিনীত চাঁদের পাহাড়ও। আর এবার সেই তালিকাতেই সত্যজিতের মহানগর। মহানগর সেই সময় শহরের আর্থসামাজিক অবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আরতি এবং সুব্রতর মাধ্যমে। ছবিতে এই দুই ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় এবং অনিল চট্টোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।